আসসালামু আলাইকুম। আজকে লেনদেনের অধ্যায়টার প্রশ্ন নম্বর 2, পাঠ্য বইয়ের 2 নম্বর প্রশ্নটা সলভ করি। 5 নম্বরটা ওই পার্ট 1-এ দেওয়া আছে, এখন 2 নম্বরটা সলভ করি। এখানে প্রশ্নটা প্রথমে বলছি কি 2025 জানুয়ারি মাসের চয়ন ব্রাদার্সের ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়। এখন প্রথমে আমরা প্রশ্ন করি, আমাদের উপযুক্ত তথ্য হতে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে হবে। লেনদেন নয় কোনগুলো, তা আমরা এর আগে ক্লাসে দেখিয়েছি, আজকেও দেখি। আবার ফরমাইশ প্রদান, নিয়োগ বা মালিকের ব্যক্তিগত কোনো কিছু করলে এটা, আর ম্যাক্সিমাম হচ্ছে মালিক নিজের ব্যক্তিগত জীবনে কিছু করলে, নিজের জীবনে ধরো তার ছেলের স্কুলের বেতন দিল, এই ধরনের কিছু হলে সেটা আমাদের লেনদেন হবে না, যে আমাদের অর্থের কোনো, আমাদের ব্যবসার অর্থের কোনো পরিবর্তন করে না। তাহলে আমরা এখানে দেখলে পাবো নিয়োগ, এটা আমার লেনদেন নয়। আর কিছু এই যে স্কুলের বেতন, এই দুটোই আমার লেনদেন নয়। তাহলে 18,000 আর 2,000 যোগ করলে 20,000। নেক্সট প্রশ্ন হচ্ছে লেনদেনের সমীকরণ পদ্ধতির কারণ সহ। এই যে কারণ সহ যখন বলে তখন আমরা এই কারণ সহ ব্যাখ্যাটাতে চলে আসি। খুবই সহজ এটা, আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে প্রথমে প্রশ্নটা একটু দেখি। ব্যবসায় মূলধন আনা হলো। এখন যখন ব্যবসায় একটা ব্যবসায় মূলধন আনা হয়, ধরো, তাহলে দুইটা ক্ষেত্র, দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে কি ব্যবসায় নগদ টাকা আসে এবং মালিক টাকাটা দেয়। ব্যবসা টাকাটা পায়, মালিক টাকাটা দেয়। তাহলে দুইটা দিক আছে, একটা লেনদেনেরই দুটা দিক থাকবেই অবশ্যই। তাহলে আমরা এখন বলতে পারি দুটা দিকের মধ্যে একটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা নগদ টাকা পাচ্ছি, তাহলে আমার এই যে সম্পদ, নগদ টাকাটা কোথায় আছে, এই সম্পদটার মধ্যে ইনক্লুডেড, তাহলে এ বৃদ্ধি পাচ্ছে। আবার এদিকে ওইর মধ্যে কি থাকে, মূলধন থাকে, তাই আমরা বলতে পারি ওই বৃদ্ধি পাচ্ছে। তাহলে প্রথম লেনদেনটা হয় প্রথম 1 জানুয়ারিটার লেনদেন, নগদ অর্থ মূলধন রূপে কারখানায় আনয়ন করায় নগদ অর্থ এ বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। ওকে, দেন 2 নম্বর হচ্ছে কি 18,000 টাকা বেতন আছে, এটা যদি লেনদেনই নয় তাহলে এটা বাদ। ধারে পণ্য বিক্রি করা হলো 50,000 টাকা। এখন ধারে যখন পণ্য বিক্রি করা হয়, তাহলে আমাদের কি হয়, এখান থেকে একটু দেখি। ধারে যখন পণ্য বিক্রি করা হয়, যখনই বিক্রি করা হোক আমার ব্যবসায় তো টাকাটা আসবে, তাহলে আমার আয় হবে, তাহলে ওই কি হবে, বৃদ্ধি পাবে। আর ধারে পণ্য বিক্রি করলে তাহলে আমরা কারো কাছ থেকে টাকা পাবো। কারো কাছ থেকে টাকা পাওয়া মানে হচ্ছে দেনাদার। দেনাদারটা কিসের ইনক্লুডেড, এর মধ্যে ইনক্লুডেড। তাহলে আমার দেখা যায় ধারে পণ্য বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব এ বৃদ্ধি পাচ্ছে। এ বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এদিকে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পাচ্ছে। ওই কিভাবে বৃদ্ধি পাচ্ছে, ওই যে আয় বৃদ্ধি পাচ্ছে ওইটাই। ওকে, দেন হচ্ছে নগদে মণিহারি ক্রয়। কোনো কিছু ক্রয় করলে আমাদের নগদে যেহেতু ক্রয় করছে, তখন নগদ টাকা কমবে। তাহলে ধরো নগদ টাকা কমবে এবং এটা একটা ব্যয় হচ্ছে, তাহলে মালিকানা সত্ত্ব থেকে ব্যয় কী হবে, ব্যয় বৃদ্ধি পাবে। তাহলে দেখো, নগদে মণিহারি ক্রয়ের ফলে মালিকানা সত্ত্ব ওই হ্রাস পাচ্ছে। ও ই বলতে বোঝানো হচ্ছে মালিকানা সত্ত্বটা কমে যাচ্ছে। ব্যয় বৃদ্ধির ফলে আমার মালিকানা সত্ত্বটা কমে যাচ্ছে এবং নগদত্ব হ্রাস পাচ্ছে। যেহেতু আমি টাকাটা দিয়ে খরচ করেই ফেলতেছি, তাহলে আমার সেখানে আর কি নেই, নগদ অর্থ এটা আগের অ্যামাউন্টের আগের থেকে কমে যাবে। ওকে, দেন এটা তো লেনদেন নয়। আর 20 তারিখ হচ্ছে সুমনা ট্রেডার্সের নিকট থেকে 30,000 টাকা পাওয়া গেল। এখন 30,000 টাকা যেহেতু পেলাম, তাহলে সেটা কী হবে, সেটা একটা লেনদেন, কারণ নগদে টাকা পেলাম। আর সুমনা ট্রেডার্স যেহেতু আমাকে টাকাটা দিচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই দেনাদার। তাহলে একটা হচ্ছে কি দেনাদার কমে যাবে। দেনাদার কেন কমবে, দেনাদার যেহেতু আমাকে টাকাটা পরিশোধ করেই দিল, তাহলে তার কাছ থেকে তো আমি আর টাকা পাবো না। তাহলে সুমনা ট্রেডার্সের নিকট হতে নগদ অর্থ পাওয়ার ফলে কারবারের নগদ অর্থ এ বৃদ্ধি এবং সুমনা ট্রেডার্স বাবদ সম্পদ এ হ্রাস। এই যে যেহেতু এখানে সম্পদের মধ্যেই নগদ আর দেনাদার ইনক্লুডেড থাকে, তাহলে আমরা বলতে পারি এ বৃদ্ধি হয়েছে আর এ হ্রাস হয়েছে। ওকে, এখন
এই যে যেটাতে বেশি কনফিউশন থাকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এটা আমরা খুব সহজেই শেষ করে দিতে পারবো। জাস্ট দেখো প্রশ্নটাকে আগে একটু খেয়াল করো। প্রশ্নটা আমি কোথাও অ্যাটাচ করে দেব। এখন আমরা বলি ব্যবসায় মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। এখন ব্যবসা যেহেতু মূলধন আনলো তাহলে সেটা নগদে বসবে, আর এখানে মূলধন স্বরূপ মালিকানা সত্ত্বে বসবে। ৭ নম্বর লেনদেন হচ্ছে ধারে পণ্য বিক্রি করা হলো। যেহেতু কোনো কিছু একটা বিক্রি করা হলে আমার আয় হয়েছে, তাহলে সেটা মালিকানা সত্ত্বে অবশ্যই আসবে। আর ধারে যেহেতু, তাহলে আমি টাকাটা নগদে পাই নাই, তাই এখানে বসলো না, কিন্তু কারো কাছ থেকে আমি টাকা পাই, তাই এটাকে প্রাপ্য হিসাবে বসালাম। আচ্ছা, যা ছিলাম ওখানে হচ্ছে কি ধারে পণ্য বিক্রয় করলো, তাই ৫০,০০০টাই এখানে আর এইখানে ইনক্লুড করা হলো। আর নগদে মণিহারি ক্রয় করা হয়েছে, নগদ থেকে টাকা চলে যাবে, তাহলে ২,২০০ টাকা নগদ থেকে চলে গেল, এবং সেটা একটা ব্যয়, তাই মূলধন থেকে মানে মালিকানা সত্ত্ব থেকে বাদ গেল। তারপর এখানে হচ্ছে সুমনা ট্রেডার্সের নিকটে ৩০,০০০ টাকা পাওয়া গেলো। এখন ৩০,০০০ টাকা সুমনা ট্রেডার্স থেকে ৩০,০০০ টাকা পাওয়া গেল, পেলাম নগদে, তাই বসালাম। আর যেহেতু আমার সেটা দেনাদার ছিল বা প্রাপ্য হিসাব ছিল, তাই প্রাপ্য হিসাব থেকে ৩০,০০০ টাকা বাদ দিলাম। তবে এগুলো সব যোগ বিয়োগ করলে একটা অ্যামাউন্ট বের হবে, এখানে ২০,০০০ বের হবে, আর এখানে ১,২২,৮০০ টাকা বেরোলো। এরপর দুইটা পার্টি মিললে আমাদের অঙ্কটা মিলছে বলে ধরে নেওয়া হবে।